আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নাজমুল টিউটোরিয়ালে স্বাগত। গত ক্লাসে রক্ত এবং সঞ্চালন চ্যাপ্টারে রক্ততঞ্চন প্রক্রিয়া ধমনী শিরার মধ্যে পার্থক্য রয়েছে কিনা আলোচনা করা হয়েছে। আজকে একটি খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, তা হবে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের যে গঠন, একে আমরা প্রায় আজকের ক্লাসে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে বহির্গঠন, অন্তর্গঠন, এবং হৃৎপিণ্ড অন্তর্গঠন বা লম্বচ্ছেদ তাকানোর যে কৌশল তাও দেখানো। প্রথমে আসি হৃৎপিণ্ডের বহির্গঠন। এখন এই রক্ত সংবহন চ্যাপ্টারে প্রথমেই বলা হয়েছে যে রক্ত সংবহন তন্ত্রকে তিনটি ভাগে ভাগ করা যায়: রক্ত, হৃৎপিণ্ড, রক্তনালী। তার মানে হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের একটি অঙ্গ। আর হৃৎপিণ্ডর কাজ কি? হৃৎপিণ্ড সারা দেহে রক্ত পরিবহন করে, সংবহন করে। আর এটা কিভাবে করে? রক্তকে হৃৎপিণ্ড তার সংকোচন এবং প্রসারণের মাধ্যমে রক্তকে সংবহন করে, এবং তখন তা একটা পাম্পের মতো কাজ করে। এর জন্য হৃৎপিণ্ডের আরেক নাম হচ্ছে পাম্পিং মেশিন। তাহলে হৃৎপিণ্ডের সংজ্ঞা দেওয়া যায় কি? রক্ত সংবহন তন্ত্রে বিদ্যমান যে অঙ্গ পাম্পের মাধ্যমে, পাম্পের মতো সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে, তাকে হৃৎপিণ্ড বলে। আর এই হৃৎপিণ্ডের মধ্যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ধমনীগুলো হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়। ধমনীগুলো হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে ছোট ছোট ধমনিকায় পরিণত হয়। তখন তা কৈশিক জালিকায় পরিণত হয়ে এরপর শিরা তৈরি করে। সেই শিরা আবার হৃৎপিণ্ডে যায়। তাহলে ধমনী উৎপত্তি হয় হৃৎপিণ্ডে, আর সমাপ্তি কৈশিক জালিকায়। আর শিরার উৎপত্তি কৈশিক জালিকা, আর সমাপ্তি হচ্ছে ধমনীতে। এর মানে ধমনী হৃৎপিণ্ড বা হাড় থেকে বেরিয়ে আসে, আর শিরা ওইখানে হৃৎপিণ্ডে ঢুকে। তার মানে শিরার মাধ্যমে যে রক্ত এই হৃৎপিণ্ডের মধ্যে পৌঁছায়, সেই রক্ত এর পরবর্তীতে ধমনীর মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। আর এই হৃৎপিণ্ডের ওজন পুরুষ দেহে 300 গ্রাম। আর স্ত্রী দেহে এই 300 গ্রামের 1/3 কম, আর 300 গ্রামের 1/3 হচ্ছে 100। তাহলে এই 100 গ্রাম যদি কম হয়, তাহলে স্ত্রী দেহে 300 - 100 = 200 গ্রাম। এখন আসি হৃৎপিণ্ডে মানবদেহের হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায়। একটা নরমাল যদি মানবদেহের ফিগার আঁকায়, তাহলে এরকম হবে। শরীরের আমাদের এই ঠিক মাঝ বরাবর একটি বড় পর্দা রয়েছে। এই পর্দার নাম হচ্ছে মধ্যচ্ছদা বা ইংরেজিতে ডায়াফ্রাম। এই মধ্যচ্ছদা এটা একটি মাসকিউলো টেন্ডিনাস অর্গান, মানে এটা মাসেল এবং টেন্ডন বা পেশি এবং তন্তু দ্বারা গঠিত অর্গান। এই মধ্যচ্ছদার উপরের যে অংশ, এটা হচ্ছে বক্ষ গহ্বর। মানে আমার শরীরে যদি এটা মধ্যচ্ছদা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার বক্ষ গহ্বর, আর মধ্যচ্ছদার নিচের অংশ হচ্ছে উদর গহ্বর। এই বক্ষ গহ্বর, এটাকে মেডিকেল টার্মে আমরা বলি থোরাক্স। আর এই উদর, এটাকে বলা হয় ইংরেজিতে বা মেডিকেল বায়োলজির ভাষায় অ্যাবডোমেন। তো বক্ষ গহ্বর এই মধ্যচ্ছদার উপরে দুপাশে থাকে দুটি লাং বা ফুসফুস। এই যে দুই লাং, এই দুটি ফুসফুসের ঠিক এই মাঝখানের যে এই জায়গাটি ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাকে বলা হয় মিডিয়াস্টিনাম। এই ফাঁকা জায়গার মধ্যে আমাদের হৃৎপিণ্ড বা হার্ট অবস্থান করে। এই ফাঁকা জায়গার মধ্যে একটু বাম দিকে বেঁকে যায়। হৃৎপিণ্ডের 3 ভাগের মধ্যে 2 ভাগই থাকে বাম দিকে, আর মাত্র 1 ভাগ থাকে ডান দিকে। এইখানে আমাদের মানব হৃৎপিণ্ড অবস্থিত। তার হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে মধ্যচ্ছদার উপরে বক্ষ গহ্বরে 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত এই মিডিয়াস্টিনাম অঞ্চলে হৃৎপিণ্ড অবস্থিত, এবং এই হৃৎপিণ্ড বাম দিকে একটু হেলানো থাকে। এবং নরমাল একটা যদি আমরা পাহাড় আঁকাই, সাপোজ এটা একটা পাহাড়ের এই যে এই জায়গাটা, এটা কি তার ভূমি বা বেস, আর তার যে শীর্ষ, এই শীর্ষটাকে বলা হয় অ্যাপেক্স।
তাহলে নর্মাল অবস্থায় বেস থাকে নিচে, অ্যাপেক্স থাকে উপরে। কিন্তু একটা মানব হৃৎপিণ্ড দেখতে ঠিক এরকম হয়। আর এখানে দেখুন এই যে শীর্ষটা যেটা খুব চোকা বা সূচের মতো, এই জায়গাটা হচ্ছে অ্যাপেক্স। তাহলে হৃৎপিণ্ডের অবস্থান, হৃৎপিণ্ডের অ্যাপেক্সটা থাকে উপরে, হৃৎপিণ্ডের অ্যাপেক্স থাকে নিচে, আর উপরের দিকে যে এই চওড়া ঊর্ধ্বমুখী অংশ এটা হচ্ছে বেস। তো হৃৎপিণ্ডের অ্যাপেক্স থাকে নিচে, বেস থাকে উপরে। আর হৃৎপিণ্ডের অ্যাপেক্সের পজিশন দেহে কোথায়? হৃৎপিণ্ডের অ্যাপেক্সের পজিশন এই দেহের ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। আর ইন্টারকোস্টাল স্পেস কি? আমাদের দেহে এই যে বক্ষপিঞ্জরে বিভিন্ন বোনস রয়েছে দিক দিয়ে, এবং এগুলোকে বলে পরশুকা বা রিবস। এবং এর আরো একটা নাম হচ্ছে কোস্টা। এই যে রিবস গুলো এইভাবে এসে আমাদের শরীরে বিভিন্ন জায়গা থেকে আসে। রিবস গুলো পিছনের দিকে মেরুদণ্ডের সাথে, মেরুদণ্ডের ভার্টিব্রার সাথে যুক্ত থাকে, কশেরুকার সাথে, এবং পরবর্তীতে সামনে আসে। এই রিবস গুলো যেমন আমার হাতের ধরলাম, এটা হচ্ছে প্রথম পরশুকা, দ্বিতীয় পরশুকা, ফার্স্ট কোস্টা, সেকেন্ড কোস্টা। এই দুটার মাঝে যে ফাঁকা স্থান, এটা হচ্ছে ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস, এটা হচ্ছে দ্বিতীয় রিবস, তৃতীয় রিবস, এবং এদের মাঝে যে স্থানটা এটা হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। এরকম ভাবে ফিফথ ইন্টারকোস্টাল, পঞ্চম ইন্টারকোস্টাল স্পেসে এই অ্যাপেক্স থাকে। অ্যাপেক্সের অবস্থান হচ্ছে পঞ্চম পাঁজরের ফাঁকে। এখন আসি হৃৎপিণ্ডের আকৃতি কেমন। হৃৎপিণ্ডের আকৃতি হচ্ছে একটা ত্রিকোণাকৃতি মোচার মতো। এর বর্ণ হচ্ছে, হৃৎপিণ্ডের বর্ণ হচ্ছে খয়েরি, লালচে খয়েরি বর্ণ। হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটার। এখন আসি হৃৎপিণ্ডের আবরণ। হৃৎপিণ্ডের আবরণ কি? কোথাও যদি আমরা পাই কার্ডিয়া ওয়ার্ডটা পাই, তাহলে কার্ডিয়া ওয়ার্ড মানে হৃৎপিণ্ড, যেমন কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন। এই কার্ডিয়া ওয়ার্ড যেখানে পাবো তার মানে হার্টের সাথে সম্পৃক্ত। আর পেরি, পেরি মানে চারপাশে। তাহলে হৃৎপিণ্ড যে আবরণ দ্বারা আবৃত তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এই যে পেরিকার্ডিয়াম, এই হৃৎপিণ্ডের এই পেরিকার্ডিয়াম আবরণটি হচ্ছে দ্বিস্তরী। যেহেতু এটি দ্বিস্তরী, তার মানে কি এর একটি বাহিরের আবরণ থাকবে, একটা ভিতরের আবরণ থাকবে। এর বাহিরের যে আবরণ সেটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এটা ফাইব্রাস, ফাইবার অর্থ হচ্ছে তন্তু, তার মানে তন্তুময় পেরিকার্ডিয়াম। আর ভিতরে থাকে হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে ধরি এইটা যদি ফাইব্রাস পেরিকার্ডিয়াম হয়, এটা এফপি ফাইব্রাস পেরিকার্ডিয়াম, তাহলে সেরাস পেরিকার্ডিয়াম এর সাথে ঠিক একটু লাগানো থাকবে, এটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম এস। কিন্তু এই সেরাস পেরিকার্ডিয়ামও আবার দুইটা স্তর রয়েছে, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার আর একটা হচ্ছে ভিসেরাল লেয়ার। তাহলে যদি এটা সেরাস পেরিকার্ডিয়াম হয়, তাহলে এটা হবে সেরাস পেরিকার্ডিয়ামের প্যারাইটাল লেয়ার, আর একটু ভিতরের দিকে হবে এটা ভিসেরাল লেয়ার। কারণ এই ভিসেরা, আমরা যে কোনো জায়গায় যখন ভিসেরা ওয়ার্ড পাবো তখন বুঝবো ভিতরে, কারণ মেডিকেল টার্মে ভিসেরা মানে আমরা বুঝি ইন্টারনাল অর্গান, মানে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে ভিসেরা ওয়ার্ড দ্বারা আমরা বুঝবো ভিতরের লেয়ার, আর প্যারাইটাল মানে প্রান্তের দিকে স্তর। সেরাস পেরিকার্ডিয়ামের এই যে প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ার, এই দুটো লেয়ারের মাঝে একটা ফ্লুইড থাকে। এই ফ্লুইডটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এখন এই ফ্লুইডটার কাজ কি?
যে আমরা মানুষ চলাফেরা করতে আছে, হাঁটাফেরা করতে আছে, এর কারণে আমার পুরো শরীরের যেমন চলন করতে আছে, ওইখানে হৃৎপিণ্ড কি অবশ্যই একটু নড়াচড়া হচ্ছে। তো ওই ক্ষেত্রে এই লেয়ারদের মাঝে যাতে ঘর্ষণ না হয়, সেই ঘর্ষণটাকে এড়ায় হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। তো পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ হচ্ছে হৃৎপিণ্ডকে তারা কি করে বিভিন্ন তাপ, চাপ এবং ঘর্ষণ থেকে রক্ষা করে। তাহলে এই হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম, তার দ্বিস্তরী সেরাস পেরিকার্ডিয়াম এন্ড ফাইব্রাস পেরিকার্ডিয়াম। বাইরের দিকে ফাইব্রাস, ভিতর দিকে সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়ামের দুইটা স্তর, এটার প্রান্তের দিকে প্যারাইটাল লেয়ার, ভিতরের দিকে ভিসেরাল লেয়ার। এই দুইটার মাঝে যে পেরিকার্ডিয়াল ফ্লুইড তার হৃৎপিণ্ডকে বিভিন্ন ঘর্ষণ থেকে রক্ষা করে। এখন আসি হৃৎপিণ্ডের প্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর এক ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত এবং সেই পেশির নাম হচ্ছে হৃৎপেশি। এবং এর আগেও বলছি যে হার্টের সাথে সম্পৃক্ত যে ওয়ার্ড তাকে কার্ডিয়া, তাই হৃৎপেশি ইংরেজি নাম হচ্ছে কার্ডিয়াক মাসেল। যেহেতু মেডিকেল এক্সামে বা ভার্সিটি এক্সামে বাংলার বেশিরভাগ সময় আমাদের কি ইংরেজি ওয়ার্ডগুলো আসে, তো পরীক্ষায় যে বাংলা ওয়ার্ডের পাশে যে ইংরেজি ওয়ার্ডগুলো সেগুলো ভালোভাবে দেখতে হবে, কারণ কোশ্চেন করার সময় এই ইংরেজি ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু কোশ্চেন করে। তো এর প্রাচীর কার্ডিয়াক মাসেল দ্বারা গঠিত। মাসেল বা হৃৎপেশি, এই কার্ডিয়াক মাসেল এটা কাজের দিক থেকে অনিচ্ছিক পেশি, মানে আমাদের ইচ্ছা অনুযায়ী এটা কাজ করে না, কিন্তু এর গঠনের দিক থেকে এটি ঐচ্ছিক পেশির মতো। এখন এর গঠন ঐচ্ছিক পেশির মতো কিভাবে? ঐচ্ছিক পেশিতে বিভিন্ন ধরনের আড়াআড়ি দাগ পাওয়া যায়। এই কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশির গঠনে আড়াআড়ি দাগ পাওয়া যায়। এটা কিভাবে? এটা যদি একটি হৃৎপেশির গঠন হয় তাহলে এই যে এখানে এই প্রত্যেকটা সেলের যে আড়াআড়ি দাগ পাওয়া যায়, এই আড়াআড়ি দাগ ঐচ্ছিক পেশির মধ্যে পাওয়া যায়। এই কারণে গাঠনিক দিক থেকে এটা ঐচ্ছিক পেশির মতো, কিন্তু এর কাজ আমাদের ইচ্ছা অনুযায়ী। হৃৎপেশির একটা স্পেসিফিক বৈশিষ্ট্য রয়েছে যেটা দেখে আমরা হৃৎপেশি চিনতে পারি, তা হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক। এটা হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক। ইন্টারক্যালাটেড ডিস্ক এটার কাজ কি? এটা একটা জাংশনাল কমপ্লেক্স, দুইটা সেলের মাঝে জাংশন থাকে। এবং হৃৎপেশি যে বা হৃৎপিণ্ড যে রক্ত সঞ্চালন করে তার মানে না, হৃৎপিণ্ড বিভিন্ন ধরনের ইলেকট্রিক বা বিভিন্ন উদ্দীপনা আদান প্রদান করে, সেই উদ্দীপনা বা ইম্পালস খুব তাড়াতাড়ি যাতে আদান প্রদান হয় তার জন্য এই ইন্টারক্যালাটেড ডিস্ক দায়ী, এটা তার কাজ করে থাকে। এখন এই হৃৎপিণ্ডের যে হৃৎপেশির স্তর তার প্রাচীর থাকে, প্রাচীরটাকে বাহির থেকে ভিতরের দিকে তিনটা স্তরে বিভক্ত। প্রথমে হচ্ছে এপিকার্ডিয়াম সবার বাহিরে, তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াম, সবার ভিতরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। কোথাও যদি আমরা এই অ্যাপি শব্দ পাই, অ্যাপি বা এক্সো বা অ্যাক্টো, তার মানে বাহিরে, আর এই এন্ডো ওয়ার্ড মানে ভিতরে, তার মানে ভিতরের দিকে স্তর হচ্ছে এন্ডো, সবার বাহিরের দিকে হচ্ছে এপিকার্ডিয়াম। এখন যদি এটা হৃৎপিণ্ডের একটা লম্বচ্ছেদের আকৃতি হয়, তাহলে এই যে সবার বাহিরের এটা হচ্ছে এপিকার্ডিয়াম, এই মাঝখানেরটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর সবার ভিতরেরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এখন আসি এদের কাজ বা এরা কি করে। এই এপিকার্ডিয়ামের মধ্যে হচ্ছে বিভিন্ন চর্বি বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এপিকার্ডিয়ামে চর্বি থাকে। এই মায়োকার্ডিয়ামে পেশির পরিমাণ, হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেলের পরিমাণ বেশি।
এবং এই মায়োকার্ডিয়াম হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা মনে রাখবো কিওয়ার্ড, সংকোচন প্রসারণ। এখন এন্ডোকার্ডিয়াম, এন্ডো মানে ভিতরে, যেহেতু এই স্তরটার ভিতরে, তার মানে এটি হৃৎপিণ্ডের অন্তঃপ্রাচীর তৈরি করে। এর আরেকটি কাজ হচ্ছে যে এটি ভাঁজ খেয়ে কপাটিকা তৈরি করে। কপাটিকা হচ্ছে এক ধরনের বাল্ব, দরজা বা গেটের মতো কাজ করে। এটা নিয়ে যখন হৃৎপিণ্ড অন্তঃগঠনে আলোচনা করবো তখন এটা নিয়ে বিশদ আলোচনা করা হবে। আর এর আরেকটি কাজ হচ্ছে এই যে হৃৎপিণ্ডেতে বিভিন্ন ধমনী, শিরা বা রক্তনালিকা প্রবেশ করে বাইর হয়ে যায়। এই রক্তনালী বা রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের যে অবিচ্ছিন্ন সংযোগ, সেই সংযোগ ঘটায় হচ্ছে এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের সাথে রক্তনালীর সংযোগ ঘটায়। এই যে হৃৎপিণ্ডের এই তিনটা প্রাচীরের এই কাজগুলো বা এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে ভার্সিটিতে এর আগেও কোশ্চেন আসছে। তো এই তিনটা জিনিস তোমরা ভালোভাবে দেখে রাখবে। এখন আসি হৃৎপিণ্ড আঁকানোর কৌশল। হৃৎপিণ্ড আমরা কিভাবে আঁকাবো? তো প্রথমে এরকম ভাবে, কেউ এইভাবে আঁকাবো না, আমি ঠিক যেই পদক্ষেপগুলো নিব সেই স্টেপগুলো নিব। এটা নিবে এইভাবে, একটু বামে যাবে, বামে গিয়ে একটু উপরে, ঠিক এরকম না। তো প্রথমে আসি, এই ডান সাইডের যে এই অংশটা, এটা একটু উপরে আর এটা নিচে। এখন এখানে এরকম দিলাম, আবার একটু নিচে নামালাম। এখন ঠিক এই বরাবর সমান্তরাল অনুযায়ী নিয়ে আসবো। একটু এইদিকে নিলাম সামনে, একটু পিছে, এরপর এভাবে একটু ঢেউ দিলাম। এখন এর সমান্তরাল করে এখানে একটা নালি আঁকলাম। এটা সমান্তরাল করে আরেকটা নালি, এদিকে এরকম একটা দাগ দিয়ে তো এখন এখান থেকে একটা ছোট একটা হালকা একদম সোজা বা বাঁকা যেভাবে ইচ্ছা নিজের মতো দাগ দাও। এখান থেকে আবার একটা এইটার সমান্তরাল করে একটা দাগ দিয়ে এই বরাবর নিয়ে এটা আরেকটু উপর উঠাই, আবার এটা সমান্তরাল করে ঠিক একই একটা লেয়ার সাইড দিয়ে আরেকটা। এখন এই যে এই দাগটা গেছে, এটা একটু প্রসারিত করে এই ভিতরের দিক থেকে নিয়ে দেয়। মানে এখন যে নালীটা আঁকাবো, এই নালীটা হচ্ছে এটা ঠিক পিছনে, এরকম ভাবে দেখাবো। এটা সমান্তরাল করে এই যে এখন এটাকে একটু হালকা প্রসারিত করে এই পর্যন্ত নিয়ে আসবো। আর এটাকেও একটু এই বরাবর নিয়ে আসলাম। এখন এখান থেকে একটা লেয়ার বাইরে নিব, ভিতরে ঢুকাবো, আবার শেষ। এখন এই যে এই নালীটা সোজা গেছে, এটা সমান্তরাল করে আরেকটা রেখা, এটা এইখানে এর ভিতরে কোনো দাগ দিয়ে নেই, মানে কি এটা একটা রক্ত নালী, এটার পিছনে এই নালীটা অবস্থিত, এটা বোঝাচ্ছে। এখানে একটু এরকম এই উপরের দিকে, এই উপরে এই এরকম করে কিছু জিনিস আঁকবো। যাও আরেকটা লেয়ার দিই, এখানে আরেকটা দিই, তিনটা, এরকম তিনটা ইয়ে হয়ে গেছে। এখান থেকে আবার এই লাইন বরাবর সোজা আরেকটা লেয়ার নিয়ে আসে, সমান্তরাল করে একটু নিচ থেকে। এখন এখান থেকে একটা এরকম এটার মতো একটু বাইরে নেই, ভিতরে নেই, ঠিক এইটা যেই বরাবর আছে এই সমান্তরাল, এটার সাথে এটা যুক্ত করি। এখান থেকে আবার এটা সমান্তরাল করে একটা লাইন টান সামনে নিয়ে আসি, ঠিক এই লেয়ার বরাবর এখানে আরেকটা এভাবে নিয়ে আসি। এখন এই যে নিচে এখানে এটাও আগেরটার মতো একটু এরকম, এরপর সোজা। এখন এটা সমান্তরাল করে
টান, এখানে এই এখন এইখান থেকে একটা নালী বের হবে, এই যে এই নালীটা, এই রক্ত নালীটাই এখান দিয়ে আবার আসবে, এটা এই লেয়ার বরাবর সোজা সোজা আসবে, যে এই নালীটাই আসছে এই বরাবর, আবার এটা আরেকটা লেয়ার, উপরের লেয়ারটা এভাবে সোজা সোজা নিয়ে আসছে। এর মানে যে এই নালীটা একটু পিছন দিক দিয়ে গেছে, এটা তা বোঝাচ্ছে। এটা হয়ে গেছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র, মানে একটা হৃৎপিণ্ড লম্বভাবে যদি আমরা কাটি হৃৎপিণ্ডকে, তাহলে এই চিত্রটা পাবো। তাহলে এই হৃৎপিণ্ডকে যদি কাটি তার অন্তর্গঠনে এই ফিগারটা আমরা পাবো। এখন এর মধ্যে কি কি পাবো? এটি হৃৎপিণ্ডের অন্তর্গঠনে মানব হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠে বিভক্ত। মানব হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এর উপরের দিকে থাকে অলিন্দ, নিচে থাকে নিলয়। আর তাহলে এর যে উপরের প্রকোষ্ঠ থাকে অলিন্দ, উপরে 2টা অলিন্দ, নিচে 2টা নিলয়। তাহলে এই যে এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা প্রকোষ্ঠ, এটা হচ্ছে উপরে, এই 2টা হচ্ছে উপরে। তো এই 2টা হচ্ছে আমার অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে ডান অলিন্দ। এখন প্রশ্ন, তোমরা যখন স্ক্রিন থেকে দেখতাছ তোমাদের দিক থেকে এটা হয় বাম, এটা হয় ডান। আসলে তোমরা দেখতেছো এভাবে পিঠ বরাবর, কিন্তু মানুষের যে পজিশন সেটা হচ্ছে এই বরাবর। এই যে আমার মতে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, এই দিক থেকে দেখলে এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। আর এই অলিন্দ আমাদের বাংলার সাথে সাথে ইংরেজি নামও থাকতে হবে, কারণ মেডিকেল পরীক্ষার যে কোশ্চেন সেখানে বাংলা না দিয়ে ইংরেজি বেশি দিয়ে ইয়ে করে। তাহলে অলিন্দের ইংরেজি হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট অ্যাট্রিয়াম। আর নিচে থাকে নিলয়, নিলয়ের ইংরেজি হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল বা বাম নিলয়, ডান নিলয়। দেখো নিচে নিচে বানানের মধ্যেও নরস্বইকার আছে, নিলয় বানানো নরস্বইকার আছে। এভাবে আমরা বুঝবো যে নিচে থাকে নিলয়, আর নিলয়ের ইংরেজি হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। এখন আসি এই যে অলিন্দের প্রাচীর, অলিন্দের প্রাচীর থেকে নিলয়ের প্রাচীরটাই একটু বেশি পুরো হয়, মানে অলিন্দের প্রাচীর পাতলা হয়। এর কারণ কি? কারণ অলিন্দ রক্ত, অলিন্দের প্রাচীর কি রক্ত অলিন্দ থেকে শুধু নিলয়ে আসে, কিন্তু নিলয় কি করে? নিলয় রক্তকে হতে পারে ফুসফুসে নিয়ে যায় অথবা সারা দেহে পরিবাহিত করে। যেহেতু অলিন্দের কাজ কি শুধু অলিন্দ থেকে ব্লাডটাকে নিলয় নিয়ে আসে, কম কাজ করে, তার জন্য তার কম শক্তির প্রয়োজন। এখানে অলিন্দের প্রাচীরটা একটু পাতলা হয় আর নিলয়ের প্রাচীরটা একটু বেশি পুরো হয়। আর এখানে 2টা নিলয় আছে, বাম নিলয়, ডান নিলয়। এর মধ্যে এই ফিগার দেখো যে আমি বাম নিলয়ের প্রাচীরটা একটু ছোট দিছি আর এই প্রাচীরটা একটু মোটা করে দিছি। তার মানে বাম নিলয়ের প্রাচীর হচ্ছে বেশি পুরু, ডান নিলয়ের প্রাচীরটা কম পুরু। বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর থেকে প্রায় 3 গুণ বেশি পুরু। এর কারণ কি? হৃৎপিণ্ডে রক্ত সংবহন, হৃৎপিণ্ডে কিভাবে রক্ত সংবাহিত হচ্ছে মানবদের, সেটা পরের যে ভিডিও আছে তাদের বিষয়টা আলোচনা করবো। এখন এটুকু জেনে রাখো যে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসে হলো এই ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে রক্তটি আসে ডান নিলয়। ডান নিলয় কি করে? সে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে ফুসফুসে প্রেরিত করে, ফুসফুস আবার সেটাকে বাম অলিন্দে নিয়ে আসে, বাম অলিন্দ তাকে বাম নিলয় তাকে মহাধমনীর মাধ্যমে সারা দেহে পরিবাহিত করে। তাহলে কি জানলাম এখন? এই ডান নিলয় থেকে রক্ত ফুসফুসে যায়, আর কিন্তু বাম নিলয় থেকে রক্ত সারা দেহে পরিবাহিত হয়।
এ যেহেতু সারা দিয়ে পরিবাহিত করছে, তাই এর কি বেশি অঙ্গ প্রত্যঙ্গে পরিবাহিত করছে, তাই এর কি বেশি কাজ করার প্রয়োজন। বেশি কাজের জন্য এর এর প্রাচীরটা বেশি পুরো হওয়া দরকার, কারণ এখানে অনেক চাপের তারতম্যের কারণে এই গাঠনিক পরিবর্তন হয়। এই কারণে বাম নিলয় ডান নিলয় থেকে 3 গুণ বেশি পুরো। এটা একটা ইম্পর্টেন্ট অনুধাবনমূলক কোশ্চেন। এখন আসি হৃৎপিণ্ডের যে, সাপোজ এটা ধরো হৃৎপিণ্ডের একটা লম্বচ্ছেদ একটা ফিগার। এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। তো এইখানে এই যে দুটি অ্যাট্রিয়াম বা দুটি অলিন্দ যে পর্দা দ্বারা একে অপর থেকে আলাদা থাকে তাকে বলা হয় আন্তঃ অলিন্দ্যীয় পর্দা বা ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম বা আন্তঃ অলিন্দ্যীয় পর্দা। আর এই রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল যে পর্দা দ্বারা একে অপর থেকে পৃথক থাকে সেই পর্দাকে বলে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বা আন্তঃনিলীয় পর্দা। সেপ্টাম। এখন আসি হৃৎপিণ্ডের, তার মানে হৃৎপিণ্ডের এই যে এটা হচ্ছে এইখানে হৃৎপিণ্ডের যেহেতু ডান নিলয় বা ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে, তাহলে এই রক্ত প্রবাহটা এখানে দেখা দিতে পারি যে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এইখানে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা। এখন আমরা যখন ধমনী পড়েছি বলছি ধমনী যখন ছোট হয় তখন এই ধমনীর নাম হচ্ছে ধমনিকা, আর যখন অনেক বড় ধমনী তখন তার নাম হচ্ছে মহাধমনী। মহাধমনীকে ইংরেজিতে আমরা বলি অ্যাওর্টা। এখন শিরা, যখন শিরা হচ্ছে ভেইন, ছোট ভেইনগুলো ভেনিউলস আর বড় ভেইনগুলো হচ্ছে ভেনা কেভা, মানে এগুলোকে বাংলায় বলে মহাশিরা। এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, এই দুটো শিরা ডান অলিন্দে প্রবেশ করে। এরা সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে নিয়ে আসে। আর এই ডান অলিন্দে আরো একটি শিরা বা আরেকটি ভেইন প্রবেশ করে, সেটার নাম হচ্ছে করোনারি সাইনাস। এখন আসি এইটা হচ্ছে মহাধমনী, মানে হৃৎপিণ্ড থেকে মহাধমনী বাইরে, মহাধমনী আরো ছোট ছোট শাখা প্রশাখা দিয়ে ছোট ছোট এর পরবর্তী ধমনিকা তৈরি করে। মহাধমনী। এটা হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি ধমনী। এখন আমরা আসি যে এই হৃৎপিণ্ডে, তাহলে এর কোন কোন মাধ্যমে দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সমগ্র দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই ডান নিলয়ে প্রবেশ করে। তাহলে ডান নিলয় এই ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসছে, সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসে। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার এই পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। ফুসফুসে এই কার্বন সমৃদ্ধ রক্ত ফুসফুস কি করে, এরপর অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে। অক্সিজেন সমৃদ্ধ বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। এরপর এরা এই যে মহাধমনী, এই ধমনীটা এটা ঠিক এই পালমোনারি ধমনীর পিছন দিক থেকে যায় হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টা। তো এটা ঠিক পিছন দিকে এই মহাধমনী মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে পরিবাহিত হয়। তাহলে এখান থেকে আমরা এর আগে বলছি যে ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ডে, মানে ধমনীগুলো হৃৎপিণ্ড থেকে বাইরে বেরিয়ে আসে আর শিরাগুলো হৃৎপিণ্ডে প্রবেশ করে। তাহলে হৃৎপিণ্ডের মধ্যে কি কি ধমনী আর কি কি শিরা প্রবেশ, সেগুলো আমরা খুব জানতে হবে। কারণ এই ডান অলিন্দে 3টা শিরা প্রবেশ করে, একটা হচ্ছে ঊর্ধ্ব শিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা আর করোনারি সাইনাস, মানে সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা এন্ড করোনারি সাইনাস। বাম অলিন্দে প্রবেশ করে হচ্ছে
পালমোনারি শিরা। কয়টা পালমোনারি শিরা না? 4টা পালমোনারি শিরা। এটা এক একটা ফুসফুস, পালমোনারি মানে হচ্ছে ফুসফুসীয় শিরা। এই পালমোনারি শিরাগুলো বাম অলিন্দ প্রবেশ করে। এখন আসি কি কি জিনিস এই হার্ট থেকে কোন কোন ধমনী বের হয়ে যায়। ডান, একটু আগে বললাম এই যে ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকল থেকে বের হয়ে, রাইট ভেন্ট্রিকল থেকে এই কার্বন সমৃদ্ধ রক্তকে নিয়ে যাচ্ছে পালমোনারি ধমনী। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী বের হয়ে যায়, আর লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বের হয়ে যায়। এগুলো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে নৈমিত্তিক, যে লেফট ভেন্ট্রিকল থেকে কি যায় বা ডান ভেন্ট্রিকল থেকে কি বের হয়। ডান ভেন্ট্রিকল থেকে বের হয় পালমোনারি ধমনী, বাম ভেন্ট্রিকল থেকে বের হয় মহাধমনী। এখন আমরা আসি কপাটিকা। কপাটিকা কি? কপাটিকা হচ্ছে এক ধরনের বাল্ব, এটা দরজার মতো কাজ করে। মানে আমরা আমাদের মানুষের হৃৎপিণ্ড হচ্ছে, হৃৎপিণ্ডের যে রক্ত সংবহন এটা একমুখী। মানে যেমন রক্ত অলিন্দ থেকে নিলয় প্রবেশ করতে পারে, কিন্তু নিলয় থেকে অলিন্দ প্রবেশ করতে পারে না। যখন হৃৎপিণ্ড অলিন্দ থেকে নিলয় প্রবেশ করে তখন এই কপাটিকাগুলো এভাবে থাকে এবং খুলে যায়। আবার যখন হৃৎপিণ্ড অলিন্দ থেকে নিলয় প্রবেশ করে তখন কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, যাতে সেই ব্লাডটা আবার নিলয় থেকে বা ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে প্রবেশ না করতে পারে। এইভাবে আমাদের রক্ত সংবহন তন্ত্র একমুখী বজায় রাখতে কপাটিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝের যে কপাটিকা, এই কপাটিকাকে বলে বাইকাস্পিড বাল্ব। এটা হচ্ছে বাইকাস্পিড বাল্ব। বাইকাস্পিড বাল্ব বা বাইকাস্পিড কপাটিকা। বাল্বের বাংলা হচ্ছে কপাটিকা। এটার নাম বাইকাস্পিড কেন? কারণ এটা দুইটা লিফলেট বা দুইটা কাঁচ থাকে। যেমন এটার গঠন হয় এরকম, যে এটা একটা পার্ট আর একটা পার্ট, এই দুইটা পার্টের কারণে বাইকাস্পিড। তো এটা আরো একভাবে মনে রাখতে পারি যে যেহেতু বাম অলিন্দ বাম নিলয়, বামের মধ্যে বয়াকার বা বাইকাস্পিডও কি বয়াকার বা, তার মানে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে বাইকাস্পিড বা বাইকাস্পিড কপাটিকা বাইকাস্পিড বাল্ব থাকে। এবং এই বাল্বের আরেকটা নাম আছে যেটা থেকে বেশিরভাগ সময় কি নৈমিত্তিক ওই অপশনটা দেয় বাইকাস্পিড না দিয়ে। এটার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল বাল্ব। মাইট্রাল বাল্ব পরীক্ষায় এই বাইকাস্পিডের থেকে বেশি মাইট্রাল বাল্ব অপশনটা থাকে। এখন আসি ডান অলিন্দ এবং ডান নিলয় এই দুইটার মাঝে যে কপাটিকা থাকে তাকে বলা হয় ট্রাইকাস্পিড কপাটিকা বা ট্রাইকাস্পিড বাল্ব। এটা হচ্ছে ট্রাইকাস্পিড বাল্ব। ট্রাই মানে তিন, তার মানে এখানে তিনটা কাজ বা তিনটা লিফলেট থাকে। এটা এইভাবে এর গঠনটা থাকে, একটা দুইটা তিনটে এইভাবে। এবার ট্রাইকাস্পিড বাল্ব। আবার এখন এই যে রক্ত কি করে ডান নিলয় থেকে পালমোনারি ধমনীতে যায়। এই ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মাঝে আরেকটা কপাটিকা থাকে, এই কপাটিকা বলা হয় সেমিলুনার কপাটিকা। আবার এই বাম নিলয় থেকে রক্ত কি করে মহাধমনীর মাধ্যমে সারা দিয়ে পরিবাহিত হয়। এই বাম নিলয় এবং পরবর্তীতে মহাধমনীর মাঝে আরেকটি কপাটিকা থাকে, তাকে বলা হয়, এটাকেও সেমিলুনার কপাটিকা বলা হয়। এবং সেমিলুনার কেন বলা হয়? কারণ কি এগুলো দেখতে অর্ধচন্দ্রাকার। সেমিলুনার, এই লুনার ওয়ার্ডের মানে হচ্ছে চন্দ্র, আর সেমি মানে অর্ধেক। তার মানে এটার যে এই কপাটিকার নাম হচ্ছে সেমিলুনার কপাটিকা। এটা আর এটা সেমিলুনার কপাটিকা। এখন এটা আলাদা নামও দেওয়া যায়। যেমন এটা কিসের, এই কপাটিকা, এইখানের সেমিলুনার কপাটিকা রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর মাঝে, যেহেতু পালমোনারি ধমনীর কপাটিকা তাই এই সেমিলুনার কপাটিকার নাম দেওয়া যায় পালমোনারি বাল্ব। আর এখানের যে এই কপাটিকা, এই সেমিলুনার কপাটিকা বাম নিলয় এবং অ্যাওর্টা বা মহাধমনীর মাঝের কপাটিকা, তাহলে এই কপাটিকার নাম দেওয়া যায় অ্যাওর্টিক বাল্ব। তাহলে ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকল এন্ড পালমোনারি ধমনীর মাঝের কপাটিকা হচ্ছে সেমিলুনার কপাটিকা, আর এই সেমিলুনার কপাটিকার নাম হচ্ছে পালমোনারি বাল্ব। আর লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টা বা মহাধমনীর মাঝের যে কপাটিকা, এটাও সেমিলুনার কপাটিকা, কিন্তু এর স্পেসিফিক নাম, যেহেতু অ্যাওর্টার কপাটিকা তাই এটার নাম হচ্ছে অ্যাওর্টিক বাল্ব। এটা হচ্ছে হৃৎপিণ্ডের অন্তর্গঠন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে হৃৎপিণ্ডের
বহির্গঠন এবং অন্তর্গঠন নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। তোমরা এর বহির্গঠন অন্তর্গঠন দেখবে, বিশেষ এই যে ফিগারটা, এই চিত্র আঁকানোর পদ্ধতিটা নিজের বাসায় 3 থেকে 4 বার প্র্যাকটিস করে তোমরা নিজেরা এটা পরবর্তীতে পারবা। পরবর্তী ক্লাসে হৃৎপিণ্ড কিভাবে মানব দেহে রক্ত সংবহন করে, মানব দেহে যে 4 ধরনের রক্ত সংবহন পদ্ধতি আছে এগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সবার সাথেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।